হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর সবারই প্রস্তুতিও খুব ভালো চলছে। তাহলে আজ আমরা করব টপ 240 বেঙ্গলি পেডাগজি কোয়েশ্চেন্স পার্ট 3। পেপার 2 এর জন্য আমরা শুরু করেছিলাম। তাহলে চলো শুরু করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের বা ভোকাবুলারির অঙ্গ? প্রবচন, প্রভার্ব, উপসর্গ, প্রেফিক্স, ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন, কলোকেশন, প্রত্যয়, সাফিক্স। তাহলে শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ কোনটি? ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার কিন্তু কেবল শব্দের অর্থ জানার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। একটি শব্দ কোন শব্দের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় সেটিও কিন্তু ভোকাবুলারির অংশ। এই যে একটি শব্দ কোন শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, এই যে ব্যাপারটা পড়াটা, এটাকে আমরা বলি কলোকেশন। সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমন স্ট্রং টি, তা স্ট্রং আর টি দুটো একসঙ্গে আসছে। ঠিক আছে, তারপর যদি বলি মেক এ মিস্টেক, মেক এ মিস্টেক। ঠিক আছে, তাই ভাষার স্বাভাবিক শব্দ সংযোগ জানা ভোকাবুলারির কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই সি আমাদের অ্যান্সার। প্রবচন ভোকাবুলারির অংশ হতে পারে, কিন্তু ভোকাবুলারি স্টাডির অধ্যয়নের কিন্তু মূল ধারণা নয়। উপসর্গ ভোকাবুলারির ওয়ার্ড ফরমেশনের একটা অংশ, প্রত্যয় ওয়ার্ড ফরমেশনের অংশ। তাহলে এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। নেক্সট, ব্যাকরণ শিক্ষণ ক্ষেত্রে প্রচলিত ভ্রান্ত অনুমানটিকে চিহ্নিত করুন। বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায়। শিক্ষার্থীদের খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না। একটি স্বাক্ষর এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে জটিল ব্যাকরণ অধিগম্য হয়। পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের ব্যাকরণ প্রীতির পরিসর বিবর্ধিত হয়। তাহলে ব্যাকরণ শিক্ষণ ক্ষেত্রে প্রচলিত যে ভ্রান্ত অনুমানটি, সেটি কি? আধুনিক যে ভাষাবিদরা তারা কিন্তু মনে করেন যে শুধুমাত্র নিয়ম মুখস্থ করলে কিন্তু কথন লিখনে সেটা প্রয়োগ করা যায় না। ঠিক আছে, যেমন একজন ছাত্র যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম জানে, কিন্তু কথা বলার সময় কিন্তু সে সেই নিয়মটা তার মাথায় ঘুরতে ঘুরতে সে কিন্তু ভুল করতে পারে। তাই এই ধারণাটি কিন্তু একটা ভ্রান্ত অনুমান। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। ঠিক আছে, যদি সেকেন্ড অপশন দেখি, যে খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না, শুধুমাত্র লাল কালি দিয়ে ভুল চিহ্নিত করলে কিন্তু বিশেষ লাভ হয় না, এটি আধুনিক গবেষণায় সমর্থিত। এটা কিন্তু ভ্রান্ত ধারণা নয়। একটি স্বাক্ষর এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে জটিল ব্যাকরণ অধিগম্য হয়। ভাষা সমৃদ্ধ পরিবেশে ব্যাকরণ স্বাভাবিকভাবে শেখা যায়। ঠিক আছে, তাই এটাও কিন্তু ভ্রান্ত ধারণা নয়। পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্যে দিয়েই শিক্ষার্থীদের ব্যাকরণ প্রীতির পরিসর বিবর্ধিত হয়। বেশি পড়া ও লেখা ব্যাকরণ জ্ঞান কিন্তু বাড়ায়। তাহলে এই তিনটি ঠিক, এটি ঠিক নয়, তাই এটি হচ্ছে ভ্রান্ত ধারণা। সি এ আমাদের অ্যান্সার। নেক্সট, একটি মিশ্র ক্ষমতা সম্পন্ন দলের মধ্যে বিভিন্নতা থাকে সামাজিক স্তরের, জ্ঞান দক্ষতার, অর্থনৈতিক মর্যাদার, লিঙ্গ ও বয়সের। তাহলে মিক্সড অ্যাবিলিটি গ্রুপ। মিক্সড অ্যাবিলিটি গ্রুপ কি? মিক্সড অ্যাবিলিটি গ্রুপ বলতে বোঝায় এমন একটি শ্রেণী যেখানে শিক্ষার্থীদের শেখার গতি, তাদের বুদ্ধি, তাদের দক্ষতা, তাদের সামর্থ্য, ঠিক আছে, তাদের আগ্রহ ইত্যাদি সব ভিন্ন ভিন্ন হয়। তাহলে সেটা কি হিসেবে হবে? সেটা কিন্তু জ্ঞান দক্ষতার ভিত্তিতে তাদের আলাদা হতে পারে। কারণ একই ক্লাসে কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে, কেউ বেশি ক্রিয়েটিভ, কেউ বেশি বিশ্লেষণ করতে পারে। এই তাহলে এটা কি কিসের পার্থক্য? এটা তো সব জ্ঞানের বা দক্ষতার পার্থক্য। তাহলে বি আমাদের অ্যান্সার, বাকিগুলো হচ্ছে না। নেক্সট, সৃজনমূলক পাঠ ও তথ্যমূলক পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য থাকে। সৃজনমূলক পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কি প্রত্যাশা করব? কেবলমাত্র স্বল্প ক্ষোভিক প্রতিক্রিয়া, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প ক্ষোভিক প্রতিক্রিয়া, শৈলীর অধিক গুণোপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা। তাহলে সৃজনমূলক পাঠের ক্ষেত্রে আমরা কি প্রত্যাশা করি? সৃজনমূলক পাঠ বা সাহিত্য পড়ার সময় পাঠক শুধু কিন্তু তথ্য সংগ্রহ করে না, সে কিন্তু ভাষার যে সৌন্দর্য সেটা উপলব্ধি করে। লেখক কি ভাবনাতে সেটা লিখেছে সেটা বিচার করে। তার লেখন শৈলী, লেখকের লেখন শৈলী সেটা বিশ্লেষণ করে। তারপর নিজের ব্যক্তিগত একটা প্রতিক্রিয়া দেয়। তাই একটা এখানে যে মেসেজটা লেখক দিতে বলেছে সেটা এভ্যালুয়েশন, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাই সি আমাদের হচ্ছে অ্যান্সার, শৈলীর অধিক গুণোপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? প্রদর্শনমূলক পাঠদান, ডেমনস্ট্রেশন,
মডেল বা প্রতিকূপের সাহায্যে পাঠদান, ভাষণ সর্বস্ব পাঠদান, ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান বা যেটাকে আমরা বলি লার্নার সেন্টার্ড টিচিং, এখানে কিন্তু শিক্ষার্থীর কি প্রয়োজন, আগ্রহ, ক্ষমতা, শেখার গতি, এগুলো সবই কিন্তু গুরুত্ব পায়, তাই না? তাই আমরা কি করে ভিন্ন শিক্ষার্থীর জন্য ভিন্ন রকম লেসন প্ল্যান, মানে লেসন প্ল্যানের মধ্যে সেটা আমরা মাথায় রাখি যে ভিন্ন ভিন্ন শিক্ষার্থী আছে, তাদের জন্য কি করলে ভালো হয়, ব্যক্তিগত তাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করি। তাহলে কি এগুলো আমরা ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান করি। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো কিন্তু সব শিক্ষক কেন্দ্রিক, প্রদর্শনমূলক পাঠদান, মডেল বা প্রতিকূপের সাহায্যে পাঠদান, ভাষণ সর্বোচ্চ পাঠদান, এগুলো সবই শিক্ষক কেন্দ্রিক, শিক্ষক যেমন করবে তার উপর নির্ভর করছে। কিন্তু ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট, নিচের কোনটির মাধ্যমে সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? কাইন্সথেটিক। তাহলে সেটা দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর, নকশা বা অনুচিত্র অঙ্কন, শূন্যস্থান পূরণ, চরিত্রাভিনয়, দলবদ্ধ কাজ, নির্বাচনমূলক প্রশ্নাবলী। তাহলে কাইন্সথেটিক সম্বন্ধে আমরা গার্ডেনারের থিওরিতে পড়েছি, তাই না? কাইন্সথেটিক যে লার্নার কাজ করে শিখতে ভালোবাসে, তারা রোল প্লে, নাটক, প্রকল্প, ঠিক আছে, নানা রকম দলগত কাজ এর মাধ্যমে কিন্তু নিজের দক্ষতা বিকাশ করতে পারে বা প্রকাশ করতে পারে। দীর্ঘক্ষণ লিখিত পরীক্ষা তাদের প্রকৃত দক্ষতা কিন্তু প্রকাশ করতে পারে না। তাই সম্ভব নাও হতে পারে কোনটা, দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর, এটাতে নাও হতে পারে। নকশা বা অনুচিত্র অঙ্কন, শূন্যস্থান পূরণ, কাইন্সথেটিক আসছে, তাহলে এটা হবে। চরিত্রাভিনয়, রোল প্লে, গ্রুপ ওয়ার্ক খুব ভালো পারে। নির্বাচনমূলক প্রশ্নাবলী তাও চলবে, কিন্তু দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়নে কিন্তু সম্ভব নাও হতে পারে। তাই এই আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষণ শেখানো মানেই শিখন শেখা নয়, তার কারণ কি? শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক আলোচনাতেই বেশি মনোযোগ দেয়। শিক্ষক ও শিক্ষার্থীর আর্থ-সামাজিক স্তর সমান নাও হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে পারঙ্গমতার, ব্যক্তিত্বের এবং পশ্চাৎপটগত বা ব্যাকগ্রাউন্ড বিভিন্নতা থাকে। শিক্ষক বা শিক্ষার্থী কেউ কখনোই কোনো বিষয়ে সব জ্ঞান আয়ত্ত করতে পারে না। তাহলে শিক্ষণ মানেই শিখন নয়, কারণ কি? একই বিষয় একইভাবে শেখালেও সব শিক্ষার্থী কিন্তু সমানভাবে সেটা শেখে না, ঠিক আছে? কারণ কি? সবারই তো পূর্বের যে জ্ঞান সেটাই আলাদা, সবারই আগ্রহ আলাদা আলাদা, সবারই পরিবেশ ঘরের আলাদা, ঠিক আছে, তাদের শেখার ধরনও সবারই আলাদা। তাই টিচিং সমান কিন্তু লার্নিং হতে পারে না। আমি যেভাবে শিখতে পারি সেভাবে কিন্তু সবাইকে শেখাতে পারি না, তাই না? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীদের মধ্যে পারঙ্গমতার, ব্যক্তিত্বের এবং পশ্চাৎপটগত বিভিন্নতা থাকে, তাদের মধ্যে শেখার ধরনের ভিন্নতা থাকে, তাদের পরিবেশ ভিন্ন, মানে বাড়ির পরিবেশ ভিন্ন, তাদের আগ্রহ ভিন্ন, তাদের পূর্ব জ্ঞান ভিন্ন। তাই শিক্ষণ আর শিখন কিন্তু এক নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি আনুষ্ঠানিক অভিযোগপত্রের কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা রাখা হয়? সম্বোধনের পরে ও সমাপ্তিসূচক অংশের আগে, সমাপ্তিসূচক অংশে, সম্বোধনের আগে এবং বিষয় উল্লেখের পরে, সম্বোধন অংশে। যেটা ফর্মাল কমপ্লেন্ট লেটার, ঠিক আছে, এখানে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা কোথায় থাকে? ফর্মাল লেটারের মূল বডি অংশ কিন্তু অভিযোগ যেটা আমরা লেটারটা লিখি আসলে, সেখানে কিন্তু কি কি থাকে? সেখানে অ্যাড্রেস থাকে, ডেট থাকে, সাবজেক্ট থাকে, তার মাঝে আমরা স্যালুটেশন একটা থাকে, তারপর বডি থাকে যেখানে আমরা অভিযোগটা লিখি, তার বিবরণটা দিই, তারপর ক্লোজিং থাকে, তাই তো? তাই স্যালুটেশনের পরে ও ক্লোজিং এর আগে কিন্তু অভিযোগ লেখা হয়, বিবরণটা। তাই আমাদের অ্যান্সার হচ্ছে সম্বোধনের পরে, স্যালুটেশন মানে সম্বোধন, সম্বোধনের পরে আর সমাপ্তিসূচক অংশের আগে কিন্তু সংক্ষিপ্ত বর্ণনাটা রাখা হয়। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন গুচ্ছটি পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে? অনুসন্ধানমূলক, আবিষ্কারমূলক, বিশ্লেষণমূলক, বিশদ, সারবস্তু অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ এবং প্রগাঢ়, সারবস্তু অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, আবিষ্কারমূলক, অনুসন্ধানমূলক, সুখানুভূতিমূলক, তথ্যমূলক, অনুপঙ্খ, সারবস্তু অনুধাবনমূলক। তাহলে নিচের কোন গুচ্ছটি রিডিং এর বিভিন্ন ধরনকে প্রকাশ করে? রিডিং এর প্রচলিত ধরন আমরা সবাই পড়েছি ইংলিশ পেডাগজিতে, কি? স্কিমিং, স্ক্যানিং, এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, তাই তো? তাহলে এগুলো কোথায় আসছে? সবচেয়ে বেস্ট আসছে আমাদের বিতে, সারবস্তু অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ ও প্রগাঢ়, ঠিক আছে। বাকিগুলো
আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই চারটি আমাদের মেন, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। কিছু কিছু আছে যেমন এখানে স্ক্যানিং আছে, এক্সটেন্সিভ আছে, ঠিক আছে, বাকিগুলো নেই, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয়, কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো, লেখার বিষয়ে শব্দের ব্যাপারে তাদের পছন্দের সীমা বেঁধে দেওয়া, ব্যাকরণের জন্য একটি বিশেষ স্থান নির্ধারিত রাখা, তাদের চিন্তা ভাবনা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণে আনুষ্ঠানিক সুযোগ প্রদান। তাহলে শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় কি প্রয়োজন? আধুনিক যে রাইটিং অ্যাসেসমেন্টে আমরা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিই, সেখানে কিন্তু ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক তখন কি বলবেন ফিডব্যাকে? লেখার সময় তাদেরকে নির্দেশনা দেবেন, কোথায় কোথায় উন্নতি করতে পারে তার পরামর্শ দেবেন, কিন্তু শুরুতেই কিন্তু কোনো চূড়ান্ত বিচার করবেন না। যেটা বারবার আমি বলেছি যে তাকে লিখতে লিখতে বা বলতে বলতে মাঝে আটকে কিন্তু কিছু বলা যাবে না। তাহলে ওই যে তিনটা কথা বললাম, যে নির্দেশনা দেবেন, পরামর্শ দেবেন, আর প্রথমেই কোনো বিচার করবেন না, এতে কিন্তু লেখার মান উন্নত হয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয়, কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো। এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিখন ব্যাপারে কিছু অক্ষমতা আছে এমন শিক্ষার্থী তার স্কুল নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য কি করতে হবে? অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজতে সাহায্য করা, নির্ধারিত পাঠ্যবস্তুর প্রতি মনোযোগ কেন্দ্রায়িত করা, পাঠ্যবস্তুর সরলতা সংস্করণ প্রস্তুত এবং সেগুলির সারাংশ সরবরাহ করা, কম্পিউটারে আরও বেশি করে ডিজিটাল পাঠ্যবস্তু সরবরাহ করা। তাহলে লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিক্ষার্থীকে সাহায্য করতে কি করা উচিত? ইনক্লুসিভ এডুকেশনের আমাদের মূল নীতি বা টার্গেটই হলো শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পাঠ্যকে চেঞ্জ করা, পরিবর্তন করে যেন তার উপযুক্ত হয় সেরকম করা। সেই জন্য আমাদেরকে সহজ ভাষা করতে হবে, ছোট ছোট অংশে বিভক্ত করতে হবে, যেহেতু ডিসেবিলিটি আছে তার একটা সারাংশ প্রদান করতে হবে। এইগুলি হচ্ছে সবচেয়ে কার্যকর। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, পাঠ্যবস্তু সরলতা সংস্করণ প্রস্তুত এবং সেগুলির সারাংশ সরবরাহ করা। নেক্সট, অনুসন্ধান বা জিজ্ঞাসা ভিত্তিক লিখন, এনকোয়ারি বেসড লার্নিং, নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার পোষকতা করে না, শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়, শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে না। ইনকোয়ারি বেসড লার্নিং, এটার কিন্তু কেন্দ্রবিন্দুই হলো প্রশ্ন। ঠিক আছে, এনকোয়ারি প্রশ্ন, শিক্ষার্থী এখানে প্রশ্ন করে, অনুসন্ধান করে, নিজেই কিন্তু নিজে সিদ্ধান্তে পৌঁছায়। তাই প্রশ্ন করার সুযোগই কিন্তু এর মূল বৈশিষ্ট্য। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় ভাষায় প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার। এখানে শিক্ষার্থীর যে প্রয়োজনীয় দক্ষতাটি পরীক্ষিত হয় তা হলো তার আলোচনা অনুসরণ করতে পারার ক্ষমতা, মনে রাখা এবং যথাসময়ে সেগুলি ঠিক ঠিক মনে করতে স্মরণ করতে পারার ক্ষমতা, তথ্য বিশ্লেষণ বা ব্যাখ্যা করার ক্ষমতা, করণীয় সম্পর্কে পূর্বানুমান করতে পারার ক্ষমতা। তাহলে দ্বিতীয় ভাষায় প্রদত্ত নির্দেশিকা বুঝতে পারা কোন দক্ষতার পরিচায়ক? নির্দেশনা বুঝতে হলে শিক্ষার্থীকে প্রথমে তো মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপর যে বক্তব্যটা শুনলো সেটা অনুসরণ করতে হবে। ঠিক আছে, এটি সাধারণত লিসেনিং কম্প্রিহেনশনের অংশ। তাই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ, আলোচনা অনুসরণ করতে পারার ক্ষমতা। তবেই কিন্তু দ্বিতীয় ভাষায় প্রদত্ত নির্দেশিকা বুঝতে পারবে যদি সেটাকে আলোচনাটাকে অনুসরণ করতে পারে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায়, নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপর নাটকটিকে মঞ্চস্থ করানো, নাটকটির বিষয়বস্তু বোধগম্য হয়েছে কিনা তা বোঝার জন্য অনেক প্রশ্ন করা, নাটকটির কাহিনী ও তার ব্যাকরণিক উপাদানের উপর নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা, নাটকের কাহিনীটি বোঝার জন্য শিক্ষার্থীদের একাধিকবার নীরব পাঠ করতে বলা। তাই নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায়। নাট্য বা ড্রামা শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো ড্রামা ইন অ্যাকশন, মানে শুধু পড়া নয়, চরিত্রটাকে বোঝা, সংলাপ বলা, ঠিক আছে, অভিনয় করা, এসবের মাধ্যমে কিন্তু নাটকের যে প্রকৃত উপলব্ধি সেটা হয়। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে এ, নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপর নাটকটিকে মঞ্চস্থ করানো। এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, কোনো পাঠে একটি শব্দের মান বলতে বুঝি সেই শব্দের বহুধা অর্থাৎ বহু রকম ব্যবহার, শব্দটির অভিধানিক বা আভিধানিক অর্থ, শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য, সেই শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ উপযোগী ব্যবহার। তাহলে কোনো পাঠে একটি শব্দের ভ্যালু বলতে কি বোঝায়?
একটি শব্দের অর্থ অভিধানে কিন্তু একরকম হতে পারে, কিন্তু প্রসঙ্গ অনুযায়ী তার গুরুত্ব বা তাৎপর্য বদলে যায়। আমরা সবাই জানি যে ইংলিশে হয়তো একটি শব্দ আমরা এক সেন্টেন্সে পড়ছি আলাদা, আরেক সেন্টেন্সে পড়ছি সেখানে আলাদা। ঠিক আছে। আহ, তাই আমাদের যেটা সবচেয়ে বেস্ট এখানে অ্যান্সার হবে সি, শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য। শব্দটির তাৎপর্য কোনখানে কি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন পোর যদি একটা বলি, তাহলে যদি বলি যে হি ইজ পোর, তাহলে সেখানে পোর মানে কি, সে গরিব বোঝাচ্ছে, সে গরিব। কিন্তু যদি বলি দ্য পোর বেবি ইজ ক্রাইং, তা নিরীহ বাচ্চাটি কাঁদছে, তাহলে এখানে কিন্তু পোর মানে গরিব নয়, গরিব বাচ্চাটি কাঁদছে তা কিন্তু নয়, তাই না? তাহলে পোর যে শব্দটি সেটা দুইভাবে কাজ হলো, তাহলে সিগনিফিকেন্স কেমন তার উপর কিন্তু নির্ভর করছে মান। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য পাঠের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে? ক্রিয়া বিশেষণ, সর্বনাম, নাম বিশেষ্য, না ক্রিয়াপদ গুচ্ছ? তাহলে সর্বনাম পাঠের বিভিন্ন অংশকে কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। এই যে যে সর্বনামগুলি বিভিন্ন অংশকে পরস্পরের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে তাকে আমরা কোহেশন বলি বা পাঠ সংহতি বলি। ঠিক আছে। যেমন যদি বলি উদাহরণ, উম, রাহুল রাহুল স্কুলে গেল, পূর্ণচ্ছেদ, সে খুব খুশি ছিল। ঠিক আছে, তাহলে এখানে যে সে শব্দটি সেটা রাহুলকে নির্দেশ করছে, ফলে বাক্য দুটির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে একটি বাক্য পাঠের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে কে? সর্বনাম। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক? বাসের পিছনে যে ছুটছিল তার কথা ভাবুন, সংকেত দিয়েছে। বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির মোবাইল ছিটকে পড়ল, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির কপাল ঘেমে গেল, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটিকে কেউ ডাকলো। তাহলে সাংগঠনিক রূপে সঠিক কোনটি? এখানে কিন্তু বাসের পিছনে ছুটতে গিয়ে অংশটির কর্তা হলো লোকটি, তাহলে যে ছুটছিল সেই পড়ে গেছে, কর্তা ও ক্রিয়ার মধ্যে সঠিক সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হতে পারে? আমাদের অ্যান্সার হতে পারে এ, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল। ঠিক আছে। মোবাইল তো ছুটছিল না, লোকটি ছুটছিল, কপাল ছুটছিল না। ঠিক আছে। আর কেউ ডাকলো, এখানে ছোটা এবং ডাক পাওয়ার মধ্যে কর্তা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না? মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে, মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার সময় কান বন্ধ রাখতে পারে, কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগতভাবেই ভালো শ্রোতা হওয়া যায়, যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা। তাহলে কোনটি শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না? লিসেনিং একটি দক্ষতা, আমরা জানি চারটি দক্ষতা আছে, তার মধ্যে একটি দক্ষতা যা কিন্তু অনুশীলনের মাধ্যমে উন্নত হয়। ভালো শ্রোতা হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে মনোযোগ, তারপর যেটা শুনলাম সেটা বিশ্লেষণ করার ক্ষমতা, তারপর সেখান থেকে একটা অর্থ অনুধাবন করার ক্ষমতা, তারপর সেটার ভিত্তিতে একটা প্রতিক্রিয়া দেওয়া। ঠিক আছে। তাই প্রশিক্ষণ ছাড়াই সবাই ভালো শ্রোতা হয়ে যায়, এটি ভুল ধারণা। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এ কেন হতে পারে না? মনোযোগী যে শ্রোতা বক্তার পরবর্তী বক্তব্য অনুমান করতে পারে। ঠিক আছে। উম, বর্ণনা দেয় না বলেছে, তাই এটি ঠিক, সেই জন্য এটি ভুল এখানে। মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার সময় কান বন্ধ রাখতে পারে, মানুষ কিন্তু নির্বাচিতভাবে শুনতে শেখে, তাই এটা ঠিক। আহ, আর এখানে না বলেছে সেই জন্য এটা হচ্ছে না। যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা। যদি গবেষণা অনুযায়ী আমরা দেখতে যাই, যোগাযোগের বড় অংশই কিন্তু লিসেনিং, প্রথমে শুনবো তবে তো যোগাযোগ করব। তাই এটাও ঠিক। এখানে কোনটা হয় না, বর্ণনা দেয় না বলেছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি অন্যতম পন্থা হিসেবে বাংলা ভাষায় অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন, শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন, উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন, শিক্ষার্থীদের বলবেন যে শব্দটি দেশি শব্দ নয়। তাহলে স্থলপদ্য উচ্চারণ শেখানোর ক্ষেত্রে সঠিক মডেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষককে প্রথমে তো নিজে সঠিক উচ্চারণ জানতে হবে, তারপর তিনি কিন্তু ডিকশনারির সাহায্য নিতে পারেন বা নিতে হবে, শিক্ষার্থীদের শুনিয়ে অনুশীলন করাতে হবে। ঠিক আছে।
তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সি, উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন। এ যদি দেখি, অনুরূপ শব্দ সবসময় সঠিক উচ্চারণ শেখাতে নাও পারতে পারে, অর্থ জানানো উচ্চারণ শেখানো নয়। শিক্ষার্থীদের বলবেন যে শব্দটি দেশি শব্দ নয়, শব্দটি দেশি না বিদেশি তা উচ্চারণ শেখানোর সঙ্গে সম্পর্কিত নয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কোনো গল্পের শিরোনাম, পরিচ্ছেদ নাম এবং চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো। ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোনো দিকও লক্ষ্য করতে পারো। এই পঠন কর্মটি হচ্ছে ড্যাশের প্রক্রিয়া: দর্শন, শব্দবোধ, পূর্বজ্ঞানের ব্যবহার, পূর্বানুমান। তাহলে গল্পের শিরোনাম, পরিচ্ছেদ নাম ও ছবি দেখে বিষয়বস্তু অনুমান করা আগের থেকে। তাহলে পঠন পূর্ব কার্যকলাপে শিক্ষার্থীরা কিন্তু শিরোনাম, ছবি, উপশিরোনাম দেখে গল্পে কি থাকতে পারে তা অনুমান করে। এটি কিন্তু প্রেডিকশন স্কিল যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবারে যদি একটা গল্পের শিরোনাম থাকে হারানো কুকুর, তাহলে এখান থেকে আমরা কি অনুমান করতে পারি? যে হয়তো কুকুরটি হারিয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা কি করছি? একটা অনুমান করছি, পূর্বানুমান বা প্রেডিকশন করছি। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। দর্শন মানে শুধু দেখা, শব্দবোধ মানে শব্দের অর্থ বোঝায়, পূর্বজ্ঞানের ব্যবহার মানে পূর্বজ্ঞানের ব্যবহার প্রেডিকশনে সহায়ক হলেও মূল প্রক্রিয়া নয়। সব প্রেডিকশন তো এখানে অপশন দিয়েই দিয়েছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি রেস্তোরাঁয় নিচের ঘোষণাটি লক্ষ্য করুন। কোন লাইন বা লাইনগুলিতে একটি ভুল রয়েছে? উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত এগস এবং টাটকা তাজা চকলেট বিস্কুট, ওদের কি অপূর্ব স্বাদ। প্রথম লাইনে ভুল আছে, কেবল প্রথম লাইন। প্রথম ও তৃতীয় লাইন, কেবল তৃতীয় লাইন। তাহলে উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত এগস এবং টাটকা তাজা চকলেট বিস্কুট, এখানে কিন্তু কলোকেশনে সমস্যা আছে, শব্দ সংস্থাপনে। টাটকা তাজা এটা কিন্তু একটা অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি। মশলাযুক্ত এগস এটা কিন্তু একটা অস্বাভাবিক শব্দযোগ। ঠিক আছে, তাই ভুল আছে আমাদের প্রথম লাইনে। ঠিক আছে, তাই কেবল প্রথম লাইনেই আমাদের ভুল আছে, বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওদের কি অপূর্ব স্বাদ, চকলেট বিস্কুট, এটা ঠিকই আছে, এগুলো তো হতে পারে, কিন্তু এখানে ভুল আছে। নেক্সট, আবিষ্কার নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে, যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে। একটা কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে। ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে। তাহলে আবিষ্কার নীতি, ডিসকভারি লার্নিং বা ইন্ডাকটিভ মেথড, এখানে কিন্তু শিক্ষক সরাসরি নিয়ম বলেন না। শিক্ষার্থীদেরকে প্রথমে উদাহরণ দেখানো হয়, তারপর তারা সেটা বিশ্লেষণ করে, তারপর নিজেরাই নিয়ম আবিষ্কার করে। ঠিক আছে, যেমন যদি বলি যে কিছু হয়তো পাস্ট টেন্সের কিছু সেন্টেন্স দেখালাম, তারপর বললাম যে এটা কোন টেন্স। তাহলে আগে উদাহরণ দেখলো, তারপর কিছু মিল খুঁজে পাচ্ছে নাকি দেখলো, তারপর তারা নিজেরাই বললো যে এটা পাস্ট টেন্স। তারপর আস্তে আস্তে তারা একটা রুল তৈরি করলো, যেটা শেষে দেখলো মিলে যাচ্ছে। তাহলে এটা কি? উদাহরণ থেকে আমরা রুলের দিকে যাচ্ছি, এটা আবিষ্কার নীতি বা ডিসকভারি লার্নিং। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে। ঠিক আছে, প্রথম যদি অপশনটা দেখি, সহযোগিতা থাকতে পারে, কিন্তু এটাই কিন্তু মূল বৈশিষ্ট্য নয় আবিষ্কার নীতির। একটা কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে। নিয়ম মুখস্থ করা বা এটা তো নেগেটিভ, প্রথমে বলেছি, অনেকবার বলেছি, তাহলে সি তো হচ্ছেই না। ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে। শিক্ষকের উপর নির্ভরশীলতা কিন্তু ডিসকভারি লার্নিং এর বিপরীত, তাই বিও হচ্ছে না, ডিও হচ্ছে না, বি আমাদের অ্যান্সার। নেক্সট, কাইনস্থেটিক ইন্টেলিজেন্স বা সুষম মণ্ডিত গতিশীল বুদ্ধিবৃত্তি হচ্ছে একটি শিক্ষা গ্রহণ পারঙ্গমতা, যেখানে শিক্ষার্থীদের অতি উঁচু মানের শ্রবণ দক্ষতা থাকবে এবং তারা ছবি নিরপেক্ষ হয়ে শব্দের মাধ্যমে চিন্তা ভাবনা করতে পারবে। শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্যযুক্ত গতিশীল এবং চোখ ও হাতের মধ্যে সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে পারবে। শিক্ষার্থীদের ঝোঁক সঙ্গীতের দিকে থাকবে এবং ধ্বনি, ছন্দ এবং নকশার মাধ্যমে চিন্তা ভাবনা করতে পারবে। উপরের কোনোটিই নয়। তাহলে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? আমরা হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি পড়েছি, সেখানে কিন্তু কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন, যেখানে শরীরের দক্ষতা যে ব্যবহার, শরীরের দক্ষতার ব্যবহার, সেটি হচ্ছে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স।
যাদের কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স ভালো থাকে তারা অভিনয় ভালো করতে পারে, নাচ করতে পারে, খেলাধুলা করতে পারে, ঠিক আছে, রোল প্লে, হস্তশিল্প, এগুলো সব খুব ভালো করতে পারে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্যযুক্ত, গতিশীল এবং চোখ ও হাতের মধ্যে সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে পারবে। ঠিক আছে, নেক্সট যদি অন্য অপশনগুলো দেখি, তাহলে শিক্ষার্থীদের অতি উচ্চমানের শ্রবণ দক্ষতা থাকবে এবং তারা ছবি নিরপেক্ষ হয়ে শব্দের মাধ্যমে চিন্তা ভাবনা করতে পারবে। এটা কিন্তু লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের অন্তর্গত। শিক্ষার্থীদের ঝোঁক সঙ্গীতের দিকে থাকবে এবং ধ্বনি, ছন্দ এবং নকশার মাধ্যমে চিন্তা ভাবনা করতে পারবে। এটা কিন্তু মিউজিক্যাল ইন্টেলিজেন্সের অন্তর্গত। আর এটা তো ভুল, তাই বি আমাদের অ্যান্সার। নেক্সট, কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়, অন্যদের দক্ষতা এবং পারঙ্গমতা বুঝতে পারে, যথোপযুক্ত শারীরিক গঠনের অধিকারী, পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিতে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। 1 এবং 3। তাহলে স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস কোনটা? স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউড বলতে কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে শেখার সম্ভাবনা বা ক্ষমতাকে বোঝায়। দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা শেখার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিতে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতন প্রত্যুত্তর দেয়, এটি কিন্তু একটা আচরণগত সমস্যা নির্দেশ করতে পারে। অন্যদের দক্ষতা এবং পারঙ্গমতা বুঝতে পারে, যথোপযুক্ত শারীরিক গঠনের অধিকারী, এটা কিন্তু ইন্টারপার্সোনাল স্কিল, এটার সঙ্গে সম্পর্কিত। 1 আর 3 তো হচ্ছে না, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয় ধারণা নির্মাণ, শিক্ষার স্থানান্তরণ, প্রশ্ন করার কৌশল, প্রত্যক্ষ ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রদর্শন। তাহলে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে কি বলা হয়? যখন পূর্বে শেখা জ্ঞান বা অভিজ্ঞতা নতুন পরিস্থিতিতে কাজে লাগে, তখন সেটাকে আমরা ট্রান্সফার অফ লার্নিং বলি। ঠিক আছে, এবার পজিটিভ পজিটিভ ট্রান্সফার হচ্ছে না নেগেটিভ ট্রান্সফার হচ্ছে, সেটা কেমনভাবে কাজে লাগছে তার উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন বাংলা ব্যাকরণ শেখার ফলে ইংরেজি ব্যাকরণ বোঝা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, তাহলে এটা এখানে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে কি বলা হয়? এখানে বলা হয় এটাকে শিক্ষার স্থানান্তরণ বা ট্রান্সফার অফ লার্নিং। বি হচ্ছে আমাদের অ্যান্সার। ধারণা নির্মাণ অন্য বিষয়, প্রশ্ন করার কৌশল, এটা কোনো কৌশল নয়। প্রত্যক্ষ ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রদর্শন, এটি কিন্তু শিক্ষণ পদ্ধতি। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় এবং একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে পাঠ পরিকল্পনা, ব্যাখ্যা, বিশ্লেষণ আধৃত ভিডিও দর্শন, অনুপুঙ্খ শিক্ষণ, ক্লাস লেকচারের ভালো নোট গ্রহণ। দক্ষতা বিবর্ধনের জন্য কোন উদ্দীপনাকে কাজে লাগানো হয়? শিক্ষক শিক্ষণ পদ্ধতি। তাহলে মাইক্রো টিচিং এ নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার উপর আলাদা করে কিন্তু অনুশীলন করা হয়, তখন সেখানে তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া হয়, যদি কিছু ভুল থাকে সেখানে পুনরায় অনুশীলন করা হয়, তার মাধ্যমে আবার দক্ষতার উন্নয়ন করানো হয়। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় অনুপুঙ্খক শিক্ষণ বা মাইক্রো টিচিং। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পাঠ পরিকল্পনা একটা নথি, ব্যাখ্যা, বিশ্লেষণ, আধৃত ভিডিও দর্শন, ভিডিও দেখা সহায়ক হতে পারে কিন্তু দক্ষতা প্রশিক্ষণের কোনো নির্দিষ্ট পদ্ধতি এটি নয়। ক্লাস লেকচারের ভালো নোট গ্রহণ, নোট নেওয়া শিক্ষণ পদ্ধতি নয়, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নির্বাধ লিখন, মস্তিষ্ক আন্দোলক, একত্রীকরণ এবং ভাবনার মানচিত্রণ রচনা প্রক্রিয়ার মধ্যে কোন স্তরটির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? পূর্বলিখন, খসড়া নির্মাণ, পুনরাবলোকন, প্রুফ রিডিং। নির্বোধ লিখন লিখন ঠিক আছে, নির্বোধ বলছে আবার, নির্বাধ নির্বাধ লিখন বা ব্রেন স্টর্মিং যেটাকে বলছি, মাইন্ড ম্যাপিং, এগুলো কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? তাই লেখা শুরুর আগে কিন্তু চিন্তা সংগঠিত করার একটা ধাপ সেটা আছে, সেটা হচ্ছে প্রি রাইটিং। ঠিক আছে, এই প্রি রাইটিং পর্যায়ে কিন্তু ব্রেন স্টর্মিং করা হয়, ফ্রি রাইটিং করা হয়, মাইন্ড ম্যাপিং করা হয়, আইডিয়া জেনারেট করা হয়। ঠিক আছে, তো প্রি রাইটিং কোনটা? পূর্বলিখন, পূর্বলিখনের ইংরেজি হচ্ছে প্রি রাইটিং, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। খসড়া নির্মাণ, এটা হচ্ছে ড্রাফটিং। ঠিক আছে, ড্রাফটিং এ লেখা শুরু হয়। পুনরাবলোকন মানে কি বলে, রিভাইজিং, যেটা সংশোধন হয়। প্রুফ রিডিং, যেটা হচ্ছে এখানে কোনো ভাষাগত যদি ভুল থাকে তখন সেগুলো ধরা হয়, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি? কিন্তু, এবং, আর, ও, নাকি, তাই, সহিত, তবু, ছি ছি। নাম বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, অব্যয় না সর্বনাম? এটা সবাই পারবে।
তাহলে এই শব্দগুলো বাক্যের অন্যান্য শব্দকে যুক্ত করে বা বিশেষ করে আবেগ প্রকাশ করে, তাই তো? বাংলা ব্যাকরণে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অব্যয়। ঠিক আছে, যেমন রাহুল এবং সুমন। ঠিক আছে, সে এলো কিন্তু থাকলো না। ঠিক আছে, তাহলে এই যে যুক্ত করছে, তো এই যে যুক্ত করার কাজগুলি এগুলো কি করে? এগুলো করে অব্যয়। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারাক্রমটি হবে তথ্য সংগ্রহ, তারপর ক্রমবিন্যাস, তারপর খসড়া নির্মাণ, তারপর দ্বিতীয় খসড়া নির্মাণ। তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, দ্বিতীয় খসড়া নির্মাণ, খসড়া নির্মাণ, ক্রমবিন্যাস, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ, ক্রমবিন্যাস, তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, দ্বিতীয় খসড়া নির্মাণ। তাহলে একটি লিখন কর্মের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারাক্রম কি হবে? রাইটিং প্রসেসের স্বীকৃত ধাপ আছে, সেই 4টি ধাপ হলো: প্রথমে তথ্য সংগ্রহ করা, তারপর সেগুলিকে ক্রমবিন্যাসে সাজানো, তারপর ড্রাফট লেখা, তারপর তার রিভিশন করা বা দ্বিতীয় খসড়া তৈরি করা। এটাই কিন্তু প্রসেস রাইটিং এর অ্যাপ্রোচ। তাহলে এটা হচ্ছে আমাদের এ, হচ্ছে আমাদের অ্যান্সার। তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না, ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়, ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায়, দুরূহ শব্দ ভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটায়। তাহলে ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ ছাত্রছাত্রীদের কি করে? সাহিত্য কিন্তু ভাষার সমৃদ্ধ আর গ্রহণযোগ্য রূপের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করায়। সাহিত্যের মাধ্যমে তারা ভাষার বৈচিত্র্য শেখে, ভাষার মাধ্যমে তারা সংস্কৃতি শেখে, ভাব প্রকাশ করার জিনিসটা শেখে, শৈলী শেখে। ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু সে জানতে পারে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে বি, ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়। প্রথমেরটা কেন হবে না? সাহিত্য অবশ্যই সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায়, ঠিক আছে, ঘটায় না তা হয় না। শুধু কিন্তু পুরনো শৈলী নয়, আধুনিক শৈলীও শেখায়। দুরূহ শব্দভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটায়। সাহিত্য কেবল কঠিন শব্দ শেখানোর জন্য নয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 30টি কোশ্চেন এখানেই শেষ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আবার সেই বলবো যে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের গ্রুপে, আর একটা কমেন্ট করে যেও যে কোথায় আমি কিছু অ্যাড করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।